আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ শুক্রবার, আমাদের শুক্রবারের নিয়মিত অতিথি সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট জনাব আনিস আলমগীর। যথারীতি ওনাকে আমরা আজকেও পেয়েছি, কাজে আমি আর নিজের কোনো ভূমিকায় যাচ্ছি না, সরাসরি আনিস আলমগীরকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব আনিস আলমগীর, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? ধন্যবাদ। জনাব আনিস আলমগীর, আপনি খেয়াল করবেন দুদিন আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব একটা প্রেস কনফারেন্স করে জানালেন যে প্রধান উপদেষ্টা নাকি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে, আইন শৃঙ্খলা বাহিনীর যারা প্রতিনিধি আছেন তাদের সঙ্গে বসে বলেছেন ডিসেম্বরের মধ্যে সমস্ত নির্বাচনের প্রস্তুতি শেষ করতে হবে। প্রস্তুতির কথা বললেন, কিন্তু নির্বাচনটা কবে হবে সে সংক্রান্ত কোনো কথা কিন্তু ওখানে আমরা পেলাম না। এখন যদি নির্বাচন কবে হবে, আপনি কি ওনার এই বক্তব্য থেকে কোনো ধারণা পেয়েছেন যে নির্বাচন আসলে তাহলে কবে হতে যাচ্ছে? আমার ধারণা, ওনারা তো সে রেফারেন্স দিয়েছেন, সেখানে বলা হয়েছে যে লন্ডন বৈঠকে যে আমরা কমিটমেন্ট যেখানে ছিল যে ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে যে নির্বাচন যাতে আমরা করে ফেলতে পারি, তো সেই লক্ষ্যে উনার এই ইনস্ট্রাকশনটা ছিল। এটা এই জন্যই যে লন্ডন বৈঠকের পর বিএনপির নেতাদের মধ্যে একটা হতাশাজনক সুর ছিল বা একটা অনিশ্চয়তার সুর ছিল, যেহেতু নির্বাচন ফেব্রুয়ারিতে করবে বলছে, কিন্তু তার আগে যে প্রস্তুতিগুলো, তার আগে যে একটার পর একটা কাজ করা, যেমন আমরা বোধহয় গত সপ্তাহে বলছিলাম যে প্রশিক্ষণ দেওয়া, তারপরে আপনার ভোটার তালিকা ঠিক করা, নির্বাচনী এলাকা নির্ধারণ করা, এই সবগুলো বিষয় নিয়ে যেহেতু এখনো কিছুই হচ্ছে না ইলেকশন কমিশনের সেদিক থেকে, সবচেয়ে বড় কথা হচ্ছে ইলেকশন কমিশনার প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন, সেই প্রেক্ষিতেও কোনো বড় ধরনের ঘোষণা আসে নাই। তাতে করে বিএনপি যে সন্দেহ ছিল সেই সন্দেহ দূর করার জন্যই এই বৈঠকটা ছিল বলে আমি মনে করি, এবং সেখান থেকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে ফেব্রুয়ারির মধ্যে যাতে প্রস্তুতি, আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি সেটা যাতে করে ফেলে। কিন্তু সেটা তো আইন শৃঙ্খলা বাহিনীকে করলে হবে না, এখন এখানে আরো নিয়োগ দেওয়ার কথা হয়েছে, প্রায় 1700 লোক নিয়োগ। 17,000? তারপর হ্যাঁ, 17,000? 17,000, সরি, 17,000 লোক নিয়োগ। তারপরে আবার কিছু নতুন নির্দেশনাও এসেছিল যে এটা অবশ্য ওনারা চাপাই দিতে চাচ্ছেন না, বলছে 18 থেকে 32-দের জন্য আলাদা করে কোনো বুথ করা যায় কিনা, এই ধরনের কিছু ডিরেক্টিভ ওনার কাছ থেকে এসছে। এবং আর নির্বাচন কমিশন যেটা আরেকটা বলছে যে ইভিএম এ কোনো ভোট হবে না। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে খুব হতাশজনক নয়, একটু আগানোর প্রস্তুতি আছে। কিন্তু যেটা নিয়ে আমরা বরাবরই শঙ্কা প্রকাশ করি সেটা হচ্ছে এই আইন শৃঙ্খলা বাহিনী কতটা প্রস্তুত, আসলে নিজেরা কতটা প্রস্তুত নির্বাচন করার জন্য। দ্বিতীয়তটা হচ্ছে যে সেনাবাহিনী একটা ডেডলাইন দিয়েছে যে তারা ডিসেম্বরের পরে থাকবে না, সেটা কি অবস্থা, সেটা কি এনশিওর করা যাবে যে না সরকার চাইলে তারা আরো থাকবে, এবং সেটাকে অনন্তকালের জন্য চাইবে কিনা, সেটা তো এখন সরকারের সাথে তাদের বোঝাপড়া। আচ্ছা, এখানে মাঝখানে আমি একটু আপনাকে একটা প্রশ্ন করি। সেনাবাহিনী বলছেন তারা ডিসেম্বরের পরে আর থাকবেন না, তারা তো তাহলে এখন আছেন। সেনাবাহিনী যে আছেন এটা আপনি টের পান? সেনাবাহিনী যে আছে এখন টের পাই, কিছুটা পাই, কিছুটা না থাকলে তো আমরা ঘরেও থাকতে পারতাম না। কিছুটা তো এই যে মব যেভাবে সারা দেশে কথা বললে যাকে তাকে ধরে নিচ্ছে, যাকে তাকে হেনস্থা করছে, তারপরে হুমকি দিচ্ছে প্রতিদিন, তো আপনি জানেন যে এই ধরনের হুমকি আমাদের ইনবক্স ভরা আছে। এখন এই সমস্ত লোকগুলোকে আমরা দিচ্ছিও বিভিন্ন জায়গায়, এদেরকে প্রতিরোধের ব্যবস্থাও করা হচ্ছে। এমন না যে সরকার একেবারে শেষ হয়ে গেছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো কিছু নাই, চারিদিক থেকে টোকাইরা আপনাকে আক্রমণ করতে পারবে, তা তো না। তো আমি মনে করি যে সেনাবাহিনী আছে, তবে আরো যেভাবে অ্যাক্টিভ হওয়ার কথা ছিল সেটা আমরা দেখছি না। এবং অনেক জায়গায় সেনাবাহিনীকে মানে তুচ্ছ তাচ্ছিল্য করছে, সে ধরনের ভিডিও পাবলিশ হচ্ছে। জি, জি। আরেকটা কথা এখানে বলা হচ্ছে যে যে কথাগুলি ওই দিন ডক্টর ইউনূস সাহেব, স্বরাষ্ট্র উপদেষ্টা, বিজিবি মানে যারা আছেন এদের নিয়ে, আনসারের প্রধানকে নিয়ে বললেন, এটা তো আসলে নির্বাচন কমিশনের কাজ। মানে নির্বাচন মানে আর্মি লাগবে কিনা, আর্মি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে নাকি তারা প্রহরায় থাকবে, এই সিদ্ধান্তগুলো কি সরকার নেবে নাকি নির্বাচন কমিশন নেবে? আমি যে যতটুকু জানি এটা নির্বাচন কমিশনের নেওয়ার কথা। নির্বাচন না, আপনি ঠিকই বলছেন, নির্বাচন কমিশন তার রিকোয়ারমেন্ট জানাবে, সরকার ব্যবস্থা নেবে।
কিন্তু রাইট। এখন যেহেতু এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সরকার আর নির্বাচন কমিশনের মধ্যে তো কোনো পার্থক্য এখানে খুব মানে সরকার ছাড়া তো নির্বাচন কমিশন না। নির্বাচন কমিশন তো আর তাদের নিজস্ব জনবল নাই যে এগুলো কন্ডাক্ট করার জন্য, সরকারের সহযোগিতা নিয়ে করবে। তো এই ধরনের আলোচনা এমন কোনো দোষের কিছু আমি দেখি না এখানে। হতে পারে। আচ্ছা, আরেকটা বিষয়, এটার তো একটা পলিটিক্যাল বিষয়গুলো, আমরা রাজনীতি নিয়ে কথা বলতে ভালোবাসি, আমাদের এই দেশের সাধারণ মানুষও রাজনীতি নিয়ে কথা বলতে ভালোবাসেন, এই জন্য এই কারণগুলো বললাম। কিন্তু আমাদের যারা ব্যবসায়ী আছেন তাদের মধ্যে গত কয়েকদিন ধরে কিন্তু একটা বিশাল আতঙ্ক বিরাজ করছে, এবং সেই আতঙ্কটা হলো যে ট্রাম্পের আরোপিত যে পাল্টা শুল্ক, সেটা আমাদের প্রতিনিধিরা ওখানে গেলেন, যে অনেকদিন মিটিং টিটিং করলেন, কিন্তু ফল তো অশ্বডিম্ব। এবং আমি যদি গার্মেন্টের কথা বলি, পোশাক শিল্পে তো আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হলো ভিয়েতনাম। তো ভিয়েতনাম কি পেলো, আমরা কি পেলাম? এবং এই অসম প্রতিযোগিতার মুখে যে আমরা পড়ে গেলাম, এখান থেকে কি আমাদের সামনের দিনগুলি ব্যবসা বাণিজ্যের, এবং এখান থেকে তো পোশাক শিল্প থেকে তো আমরা আমেরিকার থেকেই প্রায় বোধ করি $8 বিলিয়ন আমরা ওখানে রপ্তানি করি। তো এটার কি অবস্থা দাঁড়াবে? এবং আপনার নিশ্চয়ই ব্যবসায়িক বন্ধু বান্ধব যারা আছেন তারা কি বলছেন আপনাকে? তারা এক ধরনের হতাশা তো আছে আমাদের। এর আগে আমি বলে দিয়ে যে আমাদের বাণিজ্য উপদেষ্টার সঙ্গে মার্কিন ট্রেড বডি যারা দেখেন তাদের 2 দিনের একটা আলোচনা ছিল। সেটা বৃহস্পতিবার ছিল লাস্ট ডেট, তার মানে এই ডেট এখন পার হয়ে গেছে। এর মধ্যে তাদের মিটিং হয়েছে। সেই মিটিং এর ফলাফল আমি যেটা দেখলাম আজকে সকালে, সেখানে আমাদের আশাবাদী হওয়ার মতো কিছু নাই। মানে যে প্রেস রিলিজে যেভাবে লেখে আর কি, যে দুই পক্ষের আলোচনা হয়েছে, গঠনমূলক হয়েছে, হেন তেন এগুলা, কিন্তু কোনো এখানে কোনো নাই, রেজাল্ট আসে নাই। তো তাতে করে আমাদের জন্য আহ এখনো আলোচনাটা সামনে কোথায় যায় দাঁড়ায় আমি তো জানি না। আলোচনার ফলে আমাদের একটা সুযোগ আছে বলে সরকারি তরফ থেকে বলা হয়েছিল, কিন্তু এই আলোচনা যখন শেষ হয়ে গেছে উইদাউট ডিরেকশন, শুধুমাত্র বলা হয়েছে যে বাংলাদেশ ব্যবস্থা নেবে যাতে করে মার্কিন পণ্য বাংলাদেশে আসার যে ইয়েটা সেটা যাতে আরো বাড়ে। এটুকুই আমি বাংলাদেশের তরফ থেকে দেওয়া হলো। আর বাংলাদেশকেও বিবেচনায় নেওয়ার জন্য তাদের তরফ থেকেও আহ্বান ছিল। সেখানে এইটাতে আমি বড় ধরনের কোনো রেজাল্ট, যদি রেজাল্ট বলেন তাহলে আমি বলবো যে রেজাল্ট কিছুই না, এখন হয় নাই, শুধু বৈঠক হয়েছে। এটাই সরকার হয়তো সাফল্য দেখাতে পারবে। আমরা তো একেবারে বসে নেই, আমরা তো অ্যাক্টিভ ছিলাম। আমাদের বাণিজ্য উপদেষ্টা স্বয়ং ওইখানে গিয়েছে, ওয়াশিংটনে গিয়েছে বা আমেরিকাতে গিয়েছে, এবং আমাদের মহা কারিগর একেবারে, মানে এটা কি বলবো, মানে সব কাজের কাজই, যে কি উপদেষ্টা বানাইছে এটা তো ভুলে যায় আমার নাম, যাতে নিরাপত্তা উপদেষ্টা। নিরাপত্তা উপদেষ্টা। সে সে ছিল অনলাইনে। তারপর আমাদের আইটি বিশেষজ্ঞ, আরো হাবিজাবি যারা ছিল তারা ছিল। তথ্য বাণিজ্য মন্ত্রণালয়ের 2 জন কর্মকর্তাও ছিলেন, সচিব ছিলেন। তো তাতে করে এটা দেখাতে পারবে যে আমরা অনেক কিছু করেছি। খলিলের প্রসঙ্গ আবার আসে যে যেই লোক বাংলাদেশে কোনোদিন একটা একটা দেশের অ্যাম্বাসেডারই ছিল না, সেই লোক পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছে, জিন্দিগিতে একটা অ্যাম্বাসেডারও ছিল না। এই লোক এখানে এসে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, তারপরে সমরাস্ত্র মন্ত্রণালয় সব বিশেষজ্ঞ হয়ে গেছে। তো এখানে রেজাল্ট আর কি হবে বলেন? হম এর আসলে আগে আমাদের জন্য এর খুবই আগে গিয়ে ফ্রাস্ট্রেটিং। আবার সে বৈঠক করেছিল, কিন্তু এই 3 মাসের মধ্যেও আবার বৈঠক করেছিল, এর অশ্বডিম্ব মধ্যে নিয়ে আসছে। এর মধ্যে তারা বোধহয়, আমি যতটুকু জানি, প্রায় 20টার মতো বৈঠক তারা করেছে। কাদের সঙ্গে করেছে, খুব সিগনিফিকেন্ট কারোর সঙ্গে করেছে কিনা এটাও তো আমরা জানি না আসলে। না, নেতৃত্ব যারা ছিল, এবং গতকাল যে বৈঠকটা হয়েছিল এটা 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 সিগনিফিকেন্ট, ভালো, এটা এটা তাদের বড় সিগনিফিকেন্ট, রাইট। ধরনের কর্মকর্তার সাথে বৈঠক হয়েছে। কিন্তু আগে খলিল কার সাথে বৈঠক করেছে সেটাও প্রেস রিলিজ এসেছে, গুরুত্বপূর্ণ কিছু না, কিন্তু সে কিন্তু তখন ওখানে গিয়েছিলেন। আরেকটা কথা বলা হচ্ছে ব্যবসায়ীদের পক্ষ থেকে, যে এখানে ব্যবসায়ী কোনো প্রতিনিধি রাখা নাকি উচিত ছিল, এবং ব্যবসায়ীরা এমনও বলেছেন যে আমাদের রাখলে আমরা তো আমাদের খরচেই যেতাম, কিন্তু আমরা যে কথাগুলি ব্যবসায়ী হিসেবে বলতে পারতাম, আমরা তো সরাসরি পার্টি, আমরা যেরকম বলতে পারতাম, এই সরকারি কর্মকর্তাদের মধ্যে সে ধরনের অ্যাটিটিউড, সে ধরনের আন্তরিকতা আছে কিনা এটা নিয়ে তারাই সন্দেহ করেছে। এটা এটা কি ভ্যালিড মনে করেন? পয়েন্ট। এটা একটা ভ্যালিড পয়েন্ট। আমি জানি না বশির সাহেব নিজে গার্মেন্টস ব্যবসা করেন কিনা। উনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে উনিও এটা শেয়ার করতে পারতেন, আর যদি না থাকে, আমাদের প্রধান ট্রেড তো গার্মেন্টস না, ওইটাই নিয়ে তো কথা হচ্ছে। ওদের সাথে তো অন্য কিছু আমরা পাঠাবো সেটাতে শুল্ক আরোপ করছে সেটা তো না। আমাদের মেইন জিনিস যেটা, তাহলে সেই খাতের লোক নিয়ে যাওয়া উচিত ছিল। আমি জানি না নিয়ে গেছেন কিনা বা নেয়নি, উনি নেয়নি। পরামর্শ নিয়েছেন কিনা। যদি না নিয়ে থাকেন তাহলে এখানেও তো ভুল, এটা তো উচিত ছিল। আপনি খেয়াল করেছেন যে গতকালকে আমরা দেখলাম
যে আমাদের সাবেক যিনি আইজিপি ছিলেন, মানে হাসিনার আমলের সর্বশেষ আইজিপি মামুন সাহেব, উনি রাজসাক্ষী হচ্ছেন এবং উনি বলছেন যে ওনারা ভুল করেছেন, ওই সময় ভুল হয়েছে। তো এই ধরনের বড় ঘটনায় রাজসাক্ষী হওয়ার উদাহরণ এর আগে অবশ্য আমরা সরাসরি এইভাবে প্রকাশ্যে দেখিনি। হয়তো আনঅফিসিয়ালি অনেকে হয়েছেন, বাট অফিসিয়ালি এরকম হয়েছে কিনা আমার স্মরণে পড়ে না। তো এইটা আপনি মোটামুটি একটা কি ইঙ্গিত মনে করছেন এই মামলার ক্ষেত্রে, এই মামলার বিচারের ক্ষেত্রে ইতিবাচক কিছু কিনা, অথবা মামুন সাহেবের মনে কি চলছিল, তার এই রাজসাক্ষী হওয়ার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটা আমার কাছে দুই ধরনের। একটা হচ্ছে সরকার যে খুব তাড়াতাড়ি একটা রায় চায়, সেটা বাস্তবায়নের জন্য খুব সুবিধা হবে এখানে। কারণ ইনভলভ যে আছে একটা লোক, সে নিজেই সাক্ষী দিচ্ছে আমাদেরকে এই নির্দেশ দিয়েছিল, ওই নির্দেশ দিয়েছিল, আমরা এটা করেছি, তো দোষগুলো ওইভাবে যায়। আর রাজসাক্ষী হলে নিজের পিঠ বাঁচানোর সুযোগ থাকে, সেদিক থেকে সে সেফ জোনে থাকবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে হয়তো উনি বাধ্যই হচ্ছেন যে এই মুহূর্তে আর কি করার আছে। আমার তো এখানে আহ, এটা এটা না হলে আমি নিজেও ফেঁসে যাচ্ছি, এবং আমার নিজের আহ, করার কিছু নাই আর। কিন্তু বৃহত্তর আঙ্গিকে যদি আপনি চিন্তা করেন, ইটস এ গুড। একটা লোক এখানে ইনভলভ ছিল, সে আসলো এবং তথ্যগুলো আসবে, তাহলে সত্য মিথ্যা মানুষ যাচাই সুযোগ পাবে। তাহলে সেই লোকটা কি ঘটেছিল, শেখ হাসিনা আসলে কি নির্দেশ দিয়েছিলেন, নাকি তারা নিজেরা উৎসাহী হয়ে এগুলো করেছেন, এগুলো মানুষ পর্যালোচনা করার সুযোগ পাবে, যদি বিচারটা বিচারিক খাতে হয় আর কি। আমরা তো বিচারের উপর আস্থা রাখতে পারছি না, কারণ আদালতে যা চলতেছে, যেভাবে এগুলো কি বলে, ওদের ভাষায় আমরা বলতে চাই না। তো সেই সেই যেগুলো যে স্টাইলে বিচার চলতেছে, সেই স্টাইলে আমি বারবার বলি যে এটা তো আন্তর্জাতিক তো দূরের কথা, মানে অভ্যন্তরীণ ভাবে এটা স্বীকৃত হবে না। এগুলো এই রায় সব বাতিল হয়ে যাবে এক সময় এসে। এবং যে পদ্ধতিতে আদালত আগাচ্ছে, আদালতের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন, তো এখন সত্যিকার অর্থে যদি তারা বিচার চায়, মানে আদালত ঠিক মতো বসায়, তাহলে এখানে যদি, এবং মামুন সাহেব যদি সত্য তথ্য বলতে চান বা বলেন, তাহলে মানুষ একটা ধারণা পাবে যে এই অগস্টে এই ঘটনাগুলোতে সরকারেরই শুধু ভূমিকা ছিল, না সরকার যে বারবার অভিযোগ করছে আমরা নয়, আন্দোলনকারীদের ভিতর থেকেও একটা শক্তি এই হত্যাকাণ্ডের জন্য জড়িত। তাতে করে এই এক ধরনের মেসাকার হয়েছে, বহু তরুণের প্রাণ গেছে, বা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, আহত হওয়ার ঘটনা ঘটেছে, যেটা শেখ হাসিনা সরকার বারবার বলছে যে আমেরিকার হাত আছে বা অন্য বহিঃশক্তির হাত আছে, বা আওয়ামী লীগ এখনো যেটা দাবি করে। তো এইটা একটা খোলাসা হওয়ার একটা সুযোগ আছে। কিন্তু মামুন সাহেব যে একটু রাজসাক্ষী হয়ে গেলেন, পার পেয়ে যাবেন, এটাই কি সব শেষ হবে? এটা আমার তো মনে হয় না। কারণ এই বাহিনীকে আসলে আহ, যথাযথ যদি ভূমিকা পালন না করে, সেটার জন্য কি শুধু প্রধানমন্ত্রী দায়ী থাকবেন? না, তাদেরও দায়িত্ব আছে যারা এখানে বড় কর্মকর্তা ছিলেন। কারণ শেখ হাসিনা এসে তো গুলি চালাবেন না, শেখ হাসিনা এসে তো আপনার এই আন্দোলনকারীদেরকে দমন করবেন না। হ্যাঁ, আন্দোলনকারীদের সাথে উনি আলোচনায় যেতে পারেন, কিন্তু একটা সহিংস ঘটনা যেটা হচ্ছে, সেই সহিংসতার দায় তো পুলিশ এড়াতে পারবে না। পুলিশ যদি অন্যায়ভাবে ওই সময় জুলাই আন্দোলনের যে সমস্ত শহীদ হয়েছে, যারা আন্দোলনে প্রাণ দিয়েছে, তাদেরকে যদি অন্যায়ভাবে আহত করে, অন্যায়ভাবে নিহত করে, তাহলে তো তার বিচার তাদেরকেও দিতে হবে। আমাদের মূল সমস্যা হচ্ছে যে আমরা অস্ত্রে সজ্জিত করেছি আমাদের বাহিনীগুলোকে, সব কয়টাকে। আমরা কিন্তু ইন্টারন্যাশনাল মানের অস্ত্র দিচ্ছি আমাদের এই সমস্ত বাহিনীগুলোকে। বিশেষ করে 1/11-এর পরে, 9/11-এর পরে সারা দেশে সারা বিশ্বে যেভাবে আতঙ্ক এবং জঙ্গিবাদ নিয়ে কথা হয়েছিল, সেই ক্ষেত্রে আমরা ওয়েল ইকুইপড হয়েছি, আমরা অস্ত্র দিয়েছি। কিন্তু এই অস্ত্রগুলোর ব্যবহারের যে বিষয়টা, আমরা না, তৃতীয় বিশ্বের অন্যান্য দেশগুলো আমি বলবো যে আপনি একজনকে অস্ত্র দিয়ে দিলেন, কিন্তু অস্ত্র যে সামাল রাখতে হয়, অস্ত্রের যে ব্যবহার, অস্ত্র কোথায় ব্যবহার করবেন, এই যে প্রশিক্ষণ, আপনাকে যে মানবিক কিছু নির্দেশনা, মানবাধিকার কোথায় লঙ্ঘন করছেন, সেই সমস্ত বিষয়গুলোকে জোর দেওয়া হয় নাই। এটা শেখ হাসিনা সরকার জোর দেন নাই। জোর দিলে এত অ্যাগ্রেসিভ হত্যাকাণ্ড হতে পারে না। এবং এই যে মামুন সাহেবরা যারা এখন রাজসাক্ষী হচ্ছেন, তারাও সেগুলোকে গুরুত্ব দেন নাই। তারা দিয়েছেন পোস্টিং,
কার কোথানে পকেট ভরবে সেগুলো নিয়ে ব্যস্ত ছিলেন এক একজন। পুলিশ কর্মকর্তারা কি সাধু ছিলেন? এরাই তো সবচেয়ে বড় দুর্নীতিবাদ ছিল, এবং 2018 সালে নির্বাচনে তো এদেরই প্রধান ভূমিকা ছিল। এরা এনএসআই এই দুই গোষ্ঠী একসঙ্গে বড় ভূমিকা পালন করেছিল ওই নির্বাচনে। এবং এই পুলিশের লোকগুলো আর ইউএনও প্রশাসনের যে ডিসি, এরা মিলে তো ঠিক করেছে। রাতের ভোট কি আওয়ামী লীগ করেছে? রাতের ভোট তো এরাই করেছে। এরাই তো এনশিওর করেছে আওয়ামী লীগকে 100% ভোট দিয়ে দিতে হবে। আওয়ামী লীগ নিজেই তো অবাক হয়ে গেছে, 100% ভোট দিয়ে আমরা কি করব? আমরা তো চেয়েছিলাম ওরা অন্তত 50-60 জন, না হয় 70 জন আসুক। তো এরা এই কারিগর গুলো তো, এই পুলিশ গুলাই তো, এই মামুন সাহেব তো তখন, আমি জানি না সে তখন দায়িত্বে ছিল কিনা 18 সালে, যদি থেকে থাকে। 18 সালের মধ্যে সে ছিল না, না যে না ছিল তার উত্তরসূরি পূর্বসূরি যারা ছিল এদেরকে তো ফাঁসি দেওয়া উচিত। এরাই তো সরকারকে ডুবিয়েছে এবং একটা আওয়ামী লীগকেও ধ্বংস করেছে এরা। কিন্তু এরা বিভিন্ন থানাতে, বিভিন্ন উপজেলায় এরা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের ভূমিকা পালন করেছে। আমি একেবারে শেষ প্রশ্নটা আপনার কাছে করছি, যদি সংক্ষেপে বলেন তাহলে ভালো হয়। সেটা হচ্ছে, আপনি দেখছেন এই জাতীয় ঐকমত্য কমিশন, এরা প্রায় প্রতিদিনই কিন্তু বিভিন্ন পলিটিক্যাল পার্টি নিয়ে মিটিং করছে, এবং সেই মিটিং আলোচনা হচ্ছে। অনেকে বলছেন যে চা বিস্কুটও খাওয়া দাওয়া হচ্ছে। কিছু কিছু বিষয়ে তারা ঐক্যমত্য করছে, কিছু কিছু আংশিক হচ্ছে। কখনো কখনো আলী রিয়াজ সাহেবও অভিমান করছেন যে এভাবে হচ্ছে না। আবার কালকে দেখলাম যে বিএনপি বললেন যে আমরা কি 5 নম্বর দল, আমাদের এত পরে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে কেন, বাইরে এসে আর কি। তো এই যে সব মিলিয়ে যা চলছে এই জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য, এটা কি আপনি সর্বশেষ কিভাবে মূল্যায়ন করবেন? আমি দেখলাম যে ওনারা আলী রিয়াজ ইয়ের সঙ্গে দেখা করেছেন, প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন, যিনি এই কমিটির প্রধান। ওনাকে ব্রিফ করেছেন যে কি কি হলো। এবং সেই নিউজে আমি যেটুকু দেখলাম সেখানে বলা হচ্ছে যে আহ, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো আছে, ইলেকশন কমিশন বা আদার্স, যেগুলো যারা স্বায়ত্তশাসিতর মতো কাজ করে, সেখানে নিয়োগগুলো কিভাবে হবে এই বিষয়টাকে উপর গুরুত্ব দিতে বলেছেন। সরকার এসে তার ইচ্ছা অনুযায়ী ইলেকশন কমিশনার বা তার ইচ্ছা অনুযায়ী বিচারপতি বা এই জাতীয় নিয়োগ যাতে না করতে, বিচারপতিটা অবশ্য আলাদা, এই এই জাতীয় প্রতিষ্ঠান আরো যেগুলো আছে আর কি, এখানে যাতে নিয়োগের ব্যাপারে মানে স্বচ্ছতা থাকে, সেরকম সেটার উপর জোর দিয়েছেন। ইনি আরেকটা জোর দিয়েছেন যে ইচ্ছে মতো যাতে সংবিধান পরিবর্তন না করতে পারে সেরকম একটা ব্যবস্থা নিয়ে যেতে। আর নারী আসনে যে 100 আসনের কথা বলা হচ্ছে, এটা কোনো অবস্থাতেই আর ওই যে হাত তোলা ইলেকশনে হবে না, এটা সরাসরি আপনার নির্বাচনের কথা বলেছেন। এই তিনটে ইস্যুতে জোর দিয়েছেন। কিন্তু আর ঐক্যমতের যদি কথা বলেন, কোন বিষয়ে তো ঐক্যমতের কিছু নেই। আপনি ঠিকই বলেছেন যে তারা চা বিস্কিট খাচ্ছে, কিছু কিছু বিষয়ে তাদের আহ এত বিস্তৃত যাচ্ছে। বিশেষ করে আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট কি হবে, আগামী কেয়ারটেকার গভর্নমেন্টের কি হবে। আসলে তো তাদের প্রধান কাজ হচ্ছে যে এটা, যেটার জন্য এত আন্দোলন, যেটার জন্য সরকার পরিবর্তন, তিনটা ইলেকশনে যথাযথ না হওয়া, সেটারই তাদের এখনো ঠিক হয় নাই যে কেয়ারটেকারের চিফ কে হবে, সেটাকে আগের মতো আহ, অবসরপ্রাপ্ত বিচারপতি হবে না অন্য কেউ হবে। এখন তারা বলছে যে আমাদের যে 2 কক্ষ বিশিষ্ট সংসদ হবে, 2 কক্ষ বিশিষ্ট সংসদের ব্যক্তিরা মিলিয়ে একটা কমিটি করবে। সেই কমিটির একেবারে বিজ্ঞজন বা বয়স্ক যিনি, উনি সভাপতি থাকবেন। উনি প্রস্তাব করবেন কে হতে পারে, তখন রাজনৈতিক দলগুলো এখান থেকে ঠিক করবে। এটা এক ধরনের সর্বদলীয় সিদ্ধান্তের কথাটা বলা হচ্ছে। কথা আগের মতো একজন বিচারপতি এসেই দখল করে ফেলবেন, তিনি তার মতো করে, দখল বলবো না, এখানে একজন বিচারপতি এসে পদাধিকার বলে হয়ে যাবেন এবং তিনি তার মতো উপদেষ্টা পরিষদ করবেন, সেটা না। এখানেও উপদেষ্টা পরিষদ তিনি তার মতো করবেন, কিন্তু তারা আগে ঠিক করে দেবেন কে হবে। আমি জানি না, হয়তো এটাও ভালো পদ্ধতি হতে পারে, কারণ আগেরটা যেহেতু ফেল খেয়েছে, যখন বলা হয়েছে যে তখন বিচারপতি কি হবে এটা নিয়ে প্রতিযোগিতা ছিল। রাইট, বয়স বাড়ানো কমানো ছিল। হ্যাঁ, জি জি, আমরা মোটামুটি বুঝতে পারছি যে আসলে আপনি কিছু কিছু ক্ষেত্রে আশাবাদী, কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনার আশাটা সেরকম নাই। তো সরকার কিভাবে এটা শেষ করবেন, আলী রিয়াজ সাহেব কিভাবে শেষ করবেন, সেটা দেখার জন্য, এবং রাজনৈতিক দলগুলো ওনাদেরকে কিভাবে সহযোগিতা করবেন, এটা দেখার জন্য আমরা অপেক্ষা করব। আজ এ পর্যন্তই। জনাব আনিস আলমগীর, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা, আপনি আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব আনিস আলমগীরের ব্যাখ্যা বিশ্লেষণ। আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।